ফ্যাসিস্ট দোসর নাম দিয়ে কে তাকে ধরছেন, ট্যাগ করছেন আর ডাস্টবিনে ময়লা ফেলছেন। এই অবস্থায় ঘোড়ার ডিম প্রসবকারী এই সরকারকে প্রশ্ন করা দরকার যে যারা মারা গেলেন তারা কি বিচার পাবেন? যারা মারা গেলেন তাদের পরিবারের পাশে কি এই সরকার দাঁড়াবে? যারা আহত হলেন সেই আহতরা কি চিকিৎসা পাবে? তারা কি বিচার পাবে? তারা কি পুনর্বাসিত হবে? নাকি আসলে এরা সামনে থাকবেন মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের অংশের গণ অভ্যুত্থানে, আর অন্যদিকে ক্ষমতায় বসে কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না একদল, প্রয়োজনে রাজনৈতিক দল গড়বেন, তারপরে ক্ষমতা আরো কুক্ষিগত করবেন। বাদ পড়ে যাবে কে জানেন? এই ঘটনার মধ্যে সকলেই কি ছাত্র ছিলেন? সেই শ্রমিক, সেই জনতা কই? সকলেই কি আবু সাইদ বা মুগ্ধর মতো বিশ্ববিদ্যালয়ে পড়তেন, নাকি মাহফুজ আলমের মতো পাঠচক্র করতেন? আমার প্রশ্ন, সেই হোসেন কোথায়? প্রথম আলোতে যে পড়েছিলাম 10 বছরের শিশু, চিটাগং রোডে এত ঝামেলা চলছে সে তখন দিনের পর দিন ধরে সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। সেই অবস্থায় জুলাই মাসে কেন বের হতে হলো হোসেনকে বাবা মার সঙ্গে ভাত খেয়ে আইসক্রিম বিক্রির জন্য? পেটের দায়ে সেদিন যারা রাস্তায় ছিল তাদের হাত ধরবে কে? এই অশ্বডিম্ব প্রসবকারী সরকারকে এর জবাব দিতে হবে। আপনারা তো জানেন যে বিএনপি নেত্রী টকশোতে অত্যন্ত জনপ্রিয় রুমিন ফারহানা, মানে মুখের উপর কথা বলে দিতে তো তার কোনো জুড়ি নাই। তো এক ভিডিও ক্লিপে 71 টিভির এক টকশোতে গিয়ে দেখলাম তিনি এক কর্তা ব্যক্তির, সরকারের এক কর্তা ব্যক্তির মুখের উপর বলে দিয়েছেন যে 5.5 মাসে এক অশ্বডিম্ব প্রসব করা ছাড়া আপনারা কিচ্ছু করেন না। এই ঘোড়ার ডিম প্রসবকারী সরকার, অশ্বডিম্ব প্রসবকারী সরকার যে আসলে আর কিচ্ছু করে নাই 5.5 মাসে, একমাত্র মুখে বড় বড় কথা বলা ছাড়া, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় আজ ঢাকার রাজপথেও হাজির। ঢাকার রাজপথে আবারও জুলাই আন্দোলনে আহতরা নেমে এসেছেন তাদের সুচিকিৎসার দাবি, পুনর্বাসনের দাবি, ক্ষতিপূরণের দাবি। বলছেন তারা আর্থিক ক্ষতিপূরণ চাই না, আপাতত চিকিৎসাটা চলুক, আপাতত পুনর্বাসন প্রক্রিয়াটা অন্তত চলুক। দেখুন, সেই দাবিতে গত রাত থেকে তাদের নেমে আসতে হয়েছে সেই আগারগাঁওয়ের হাসপাতাল পাড়াটায়, পঙ্গু হাসপাতাল, টিবি হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সব যেখানে, এবং আজকে সকাল থেকে আবার তারা পথে আছেন এবং বলছেন দাবি না মানা পর্যন্ত তারা যাবেন না। আসলে তাদের উপায়টাই বাকি। মনে থাকবে যে 3 মাস আগে নভেম্বরে আরেকবার তারা কিন্তু এই মধ্যরাতে এই দৃশ্য আমরা দেখেছিলাম যে কেউ ক্রাচে ভর করে, কেউ হুইল চেয়ারে পঙ্গু হাসপাতাল থেকে প্রথম বেরিয়ে এসেছিলেন আহতরা, জুলাই আন্দোলনে আহতরা, এবং তারা বলেছিলেন উপদেষ্টারা যদি না আসেন তারা হাসপাতালে ফিরবেন না। মধ্যরাতে 4 উপদেষ্টা এলেন এবং উপদেষ্টাদের মধ্যে আপনাদের মনে থাকবে তাদের দাবি ছিল যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সহকর্মী হিসেবে যিনি চাকরি পেয়েছেন নূরজাহান বেগম, উপদেষ্টা হিসেবে, স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে, চিকিৎসার সুব্যবস্থা না পেয়ে আহতদের একটা দাবি ছিল সেই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। তো যাই হোক, সেই স্বাস্থ্য উপদেষ্টা ছাড়া বাকি আরো 4 উপদেষ্টা তখন গিয়ে দেখা করে এলেন আহতদের সাথে এবং বললেন আসিফ নজরুল স্যার, আমার স্যার, উনি আইন বিভাগে, তো সেই আসিফ নজরুল বলে এলেন, ডক্টর আসিফ নজরুল বলে এলেন যে ডিসেম্বরের মধ্যে যদি আমরা ব্যবস্থা করতে না পারি তখন আপনারা আমাদেরকে বলবেন আর সচিবালয়ে এসে দেখা করেন। তো এরপরে 15 নভেম্বর সচিবালয়ে তাদের সঙ্গে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে তারা বৈঠক করলো। বৈঠকে আহতরা বললেন তাদের স্বীকৃতি দরকার আহত হিসেবে, তাদের পুনর্বাসন দরকার, তাদের চিকিৎসা দরকার, সবচেয়ে বড় দরকার একটা নামের তালিকা। এখন দেখেন, অশ্বডিম্ব ঘোড়ার ডিম প্রসবকারী সরকার গত 5.5 মাসে এই আহত নিহতদের কথা বলে তারা ক্ষমতা ভোগ করছে, তারা ক্ষমতায় চড়ে বসেছে এবং মাথা থেকে কিছুতেই নামবে না। এখন নির্বাচন কিচ্ছু তাদের মাথায় নাই। এই সংস্কার, এই সংবিধান, এই ঘোষণাপত্র, এই নিয়ে তারা আছে। অন্যদিকে এই আহত নিহতদের তালিকাটা তারা পূর্ণাঙ্গভাবে করতে পারে নাই এখন পর্যন্ত। আহতদের তালিকাটা এখনো নাকি ভেরিফিকেশন চলছে। তো ভেরিফিকেশন করছিল কারা? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দেখছিল কে? সার্জিসের তো সচিবালয়ে যাওয়া আছে,
এখানে সেখানে হম্বি তম্বি করা আছে, তার চেয়ে বড় কাজ আছে যে মানে ক্ষমতায় চড়ে বসতে না বসতে তারা তো বলে দিয়েছে যে তারা রাজনৈতিক দল করবে, তারা সংসদ নির্বাচন করবে। কাজে ঘন ঘন পঞ্চগড়ে গিয়ে তার জনসংযোগ আছে, তার কম্বল বিতরণ আছে। সে বলেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ সে আর করতে পারবে না, সে যথেষ্ট সময় দিতে পারছে না। কাজ দিয়ে গেছে কাকে? মীর মুগ্ধর ভাইকে। আর হটলাইনে গত কয়েক মাসে ফোন করে যে আহতরা মোটেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশনের জন্য পৌঁছতেই পারছেন না, এই কথা কিন্তু তারা বারবার সংবাদ মাধ্যমে বলেছেন। এই সরকার সব মামলায় সেই শেখ হাসিনা থেকে শুরু করে সাংবাদিক, পেশাজীবী, সুমি কায়সার, মানে যার ইচ্ছা নাম দিয়ে ঢুকিয়ে আসলে বিচার করবে না। ওই ভাইরা বলে এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে এভিডেন্স জমা দিয়ে সাংবাদিকদের সামনে যে এভিডেন্স ছাড়া তো বিচার হবে না, কাজেই এভিডেন্সের ভিত্তিতে তদন্ত করে যাতে সরকার বিচার করে তার ফরিয়াদ জানাতে তারা এসেছেন। বোঝেন মুগ্ধর ভাইয়ের অবস্থা। তাকে কে ফোন করেছিল প্রধান উপদেষ্টা হওয়ার জন্য? কে বা কে কে? আমি নিশ্চিত তখন যদি বা তিনি দাবি করছেন তিনি এদের কাউকে চিনতেন না, তারা নিশ্চয়ই নাম বলেছিল, সেই নামগুলো জানতে চাই। এবং এর মধ্যে তিনি নিশ্চয়ই তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা পরিচিত হয়েছেন। এই নাহিদ, আসিফ, মাহফুজ এরা তাকে ফোন করেছিল? এই প্রশ্নটার উত্তর জানা খুবই জরুরি। উত্তর জানা জরুরি তিনি কি করে আবার ক্যাবিনেটে 3 জন উপদেষ্টাকে নিলেন যে তোমরা রক্ত দিয়েছো তোমরা থাকবে? কিসের ভিত্তিতে তিনি বিচার করে নাহিদ, আসিফ এবং মাহফুজকে তার মন্ত্রিসভায় নিলেন? তার তো ইউনূস সাহেবকে কি তার মানে ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে বলেছিল, আর তারপরে ইউনূস সাহেব বললেন না না তোমাদেরকে সবাই চেনে, কাজে তোমরা এবার দল গঠন করো? মানে 2007 সালে তো ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে চিঠি লিখলেন, পরে কোনো সাড়া পেলেন না, কাজেই আর রাজনৈতিক দল গঠন করতে পারলেন না জরুরি অবস্থার মধ্যে মঈন ফখরুদ্দিন সরকারের ভীষণ সহযোগিতার পরেও। এবার উনি তাহলে সারা জাতির কাছে পরিচিত ছাত্র দল গড়ে তুলে এলেন এবং এসে বললেন তোমরা এবার রাজনৈতিক দল গঠন করো। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে গিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে গিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক বৈদেশিক বিষয়ক সম্পাদক গিডিয়ন রাকমানের সঙ্গে তার পডকাস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন, রাকমান রিভিউয়ে। সেই সাক্ষাৎকারটির পূর্ণ বিবরণ ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছে। রাকমান রিভিউ পড়ার পর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কয়েকটি প্রশ্নের সোজা সাপটা উত্তর চাই। আমার মনে হয় এই উত্তরটা দেওয়া তার জন্য খুব জরুরি, আমাদের জন্য খুব জরুরি, কারণ এর আগে আন্তর্জাতিক পরিসরে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকে তিনি মেটিকুলাসলি ডিজাইন, অর্থাৎ খুবই সুপরিকল্পিত একটি ঘটনা বলে এসেছেন এবং বলে এসেছেন যে মাহফুজ আলম সেটার মাস্টার মাইন্ড। এর ফলে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত না ভেবে একটা দেশি বিদেশি পরিকল্পনার অংশ বলে ভাবার সুযোগ আছে বলে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে একে সন্দেহের চোখে দেখছেন। এই সন্দেহ দূর করবার জন্য স্পষ্ট হওয়া, স্বচ্ছ হওয়া জরুরি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আরেকটি কারণে জরুরি, যাতে 2024 সালে এই ঘটনা প্রবাহের ইতিহাসটা সুস্পষ্টভাবে আমাদের এবং পরবর্তী প্রজন্মের জানা থাকে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস দয়া করবেন, অনুগ্রহ করে এই প্রশ্নগুলোর উত্তর খুব স্পষ্ট দেবেন, কারণ একমাত্র তারই জানার কথা এবং এই নিয়ে লুকোছাপার আমি কোনো কারণ দেখি না। গিডিয়ন রাকমান নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় ছিলেন যখন তিনি ফোন পেলেন এই প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব সহ। মোহাম্মদ ইউনূস বলছেন যখন ফার্স্ট এই কলটা আসলো তখন তিনি প্যারিসের এক হাসপাতালে একটা স্মল অপারেশন, ছোট্ট অপারেশনের জন্য সেখানে ছিলেন এবং তিনি বলছেন সো দে কল্ড, তারা ফোন করলো। আর উনি তখন বলছেন যে আমি তো সব সময় খবর দেখছিলামই মোবাইল ফোনে কি হচ্ছে বাংলাদেশে, খুব স্বাভাবিক। আবার মোহাম্মদ ইউনূস বলছেন দে সেড শি লেফট, তারা বলল উনি চলে গেছেন, মানে তারা বলল শেখ হাসিনা চলে গেছেন। নাও উই হ্যাভ টু হ্যাভ আ গভর্নমেন্ট, আমাদের এখন একটা সরকার দরকার, প্লিজ ফর্ম দ্য গভর্নমেন্ট ফর আস, প্লিজ আমাদের জন্য সরকার গঠন করুন।
এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তিনি বললেন না আমি চাই না, আমি এর জন্য উপযুক্ত না, আই এম নট দ্য ওয়ান, আই ডোন্ট নো এনি, আমি কিছু জানি না এই বিষয়ে এবং আমি এ ব্যাপারে ইনভলভড হতে চাই না। দেখুন, যে প্রশ্ন আমার, যে প্রশ্ন আপনার মনে আসা খুব স্বাভাবিক, গিডিয়ন রাহমান সে প্রশ্নটা ওনাকে স্পষ্ট করে করলেন, জিজ্ঞেস করলেন হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ, কে ছিল তারা, হু ওয়াজ ইট, কে ছিল, কারা আপনার সঙ্গে যোগাযোগ করলো? মোহাম্মদ ইউনূস বলছেন স্টুডেন্টস, ছাত্ররা, আই ডোন্ট নো দিস গাইজ, আমি তাদেরকে চিনি না, নেভার হার্ড অফ দেম, কখনো তাদের কথা শুনি নাই, নেভার নিউ দেম, কখনো তাদের কথা জানতাম না। সো আই ট্রাই টু কনভিন্স দেম ইউ উইল ফাইন্ড সামবডি, মানে আবার উনি যে রাজি না, উনি বলেছেন প্লিজ তোমরা অন্য কাউকে খুঁজে নাও, এগুলো কথা। আমার প্রশ্ন, কে তাকে ফোন করলো? এর উত্তর এখনো 5.5 মাস পরেও ছাত্ররা মানে কি, ছাত্ররা একটা ফোনে অনেকে মিলে কথা বলছিল, সেই ছাত্রদের মধ্যে কে কে ছিল যাদেরকে উনি পরে উপদেষ্টা বানিয়েছেন তারা, নাকি অন্যরা? নামগুলো কি? I don't know these guys, never heard of them, never knew them, উনি ওদেরকে চিনতেন না, কখনো ওনাদের কথা শোনেন নাই, কখনো ওদের কথা জানতেন না। ওরা ওনার প্যারিসের হাসপাতালে বসা ফোন নাম্বার পেয়ে গেল এবং সে সময় তাকে ফোন করলেন এবং তিনি ফোন ধরলেন, মানে কাউকে উনাকে আগে বলতে হলো না যে ডক্টর ইউনূস আপনাকে হয়তো ছাত্ররা ফোন করতে পারে বা কোনো কিছু না, সরাসরি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনে পেয়ে গেল। এবং আমরা যারা মানে বাংলাদেশে দীর্ঘ সময় সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাওয়া কি ভীষণ কঠিন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলায় কখনো আগ্রহী ছিলেন না, কোনো বিষয়ে তিনি মন্তব্যে আগ্রহী ছিলেন না, এবং কখনো তাকে সরাসরি এত সহজে পেয়ে যাওয়া, মানে এটা কি করে সম্ভব আমি জানি না, কিন্তু তারা পেল, কোনো অসুবিধা নাই। সে সময় হয়তো বা বাংলাদেশে এমন একটা সময় যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন ধরেছেন, কিন্তু হু ওয়াজ ইট, হু কন্ট্যাক্টেড ইউ ডক্টর ইউনূস, কে ছিল তারা যারা আপনাকে ফোন করেছিল, কারা আপনাকে প্রথম যোগাযোগ করলো, নামগুলো কি? উনি আবার বলছেন দে সেড নো 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 ইউ হ্যাভ টু বি দেয়ার, তারা বলছে না 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 আপনাকেই থাকতে হবে, আমরা আর কাউকে খুঁজে পাবো না। I said try harder, আমি বললাম আরো খোঁজো। তো আমার প্রশ্ন এই যে দে তারা সবাই মিলে বলছে নো 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 আপনাকেই থাকতে হবে। I said use at least one day again for my sake, 24 hours later you can call me back. তো 24 ঘন্টা পরে ডক্টর ইউনূস তাদেরকে বললেন আবার তোমরা আমাকে ফোন করতে পারো। এরপরে উনি বলছেন they called me back, said no, we tried very hard, it's not possible. আবার তিনি তারায় ফিরে গেছেন, তারা ওনাকে ফোন করেছিল এবং বলেছে কাউকে তারা খুঁজে পাচ্ছে না। 2007 সালের 10ই জানুয়ারি মইনু আহমেদ ঠিক বিকাল 5:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সে সময় গ্রামীণ ব্যাংকের দুজন কর্মকর্তা তার সামনে বসা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়ে কথায় নানাখানে এই কথা একেবারে বিবৃত করেছেন। মইনু আহমেদের বইয়ে আছে যে তাকে তিনি ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে, তিনি বলেছেন এত স্বল্প সময়ের জন্য তিনি আসতে চান না, তিনি দীর্ঘ সময়ের জন্য তাকে ক্ষমতা দিলে তিনি রাজি আছেন। 2007 সালে এই কথা লিপিবদ্ধ আছে গবেষক মহিউদ্দিন আহমেদের বইও। এই কিছুদিন আগেও যে নাহিদ ইসলাম বললেন যে 1/11 সরকার থেকে তাদের এইটা পার্থক্য হয়েছে, কারণ তারা বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে দর কষাকষি করে এই সরকারে ছাত্র প্রতিনিধি ঢুকিয়েছে, এটাই 1/11 সরকার থেকে তাদেরকে আলাদা করে। এখন তো দেখা যাচ্ছে যে ইউনূস সাহেব ছাত্রদেরকে জায়গা দিয়েছেন ক্যাবিনেটে। I said if they can give life for the country, they can sit in the cabinet and decide what it is they are giving life for. মানে আমি তখন তাদের বললাম, ইউনূস সাহেব বলছেন যে তারা যদি জীবন দিতে পারে দেশের জন্য, তাহলে তারা ক্যাবিনেটেও বসতে পারে এবং তারা ডিসাইড করতে পারে, কেন তারাই সিদ্ধান্ত নেবে কিসের জন্য তারা জীবন দিয়েছিল, ফেয়ার এনাফ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি করে
মানে ওনার এই দে 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 মানে তারা 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 শোনার থেকে আমি আসলে নামগুলো জানতে চাই। তিনি কি করে ঠিক করলেন এই তিনজন হবেন তার উপদেষ্টা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ, এদেরকেই যে উনি ক্ষমতা দেবেন এটা উনি কখন কিভাবে ঠিক করলেন। তারপর নাও দ্য স্টুডেন্টস আর সেইং ওয়াই ডোন্ট ইউ ফর্ম ইউর ওন পলিটিক্যাল পার্টি। খুব ইন্টারেস্টিং, এখন আর দে নাই, স্টুডেন্টরা বলতে থাকলো ওয়াই ডোন্ট ইউ ফর্ম ইউর ওন পলিটিক্যাল পার্টি, উই উইল টেক আ চান্স। মানে ছাত্ররা ডক্টর ইউনূসকে বলল যে আপনি কেন একটা রাজনৈতিক দল করেন না, আমরা একটা সুযোগ নেব। And they said you have no chance. অন্যরা বলল কোনো সুযোগ নেই, you don't even get one seat in the parliament, even একটা সিটও আপনারা পাবেন না। কেন? কারণ কেউ তোমাদের চেনে না, আপনাদের চেনে না। আমি বললাম, ইউনূস সাহেব বলছেন, I said the whole nation knows them, let them take a chance, whatever they want to do, so they will do it. আমি বললাম সারা দেশ এখন এদের চেনে, তাদেরকে একটা সুযোগ নিতে দেওয়া হোক, যাই তারা করুক না কেন, যা তারা করতে চাক না কেন, তারা সেটাই করবে।